নমস্কার, আমি অমরেশ চক্রবর্তী। হোলি এবং দোলের আন্তরিক শুভেচ্ছা জানাই সবাইকে। এই হোলি উইকেন্ডে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি হাসির ম্যারাথন। আজ মানে শুক্রবার, কাল শনিবার এবং পরশু রবিবার, পরপর 3 দিন কসমোসনিক স্টুডিওর একগুচ্ছ হাসির গল্পের 3টে এপিসোড আপনাদের কাছে আমরা পৌঁছে দেব। হাসতে থাকুন এবং জীবনকে নানা রঙে রাঙিয়ে তুলুন। শুরু করছি শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজের হারানো কাকাতুয়া গল্পটির 3য় খণ্ড। সকালবেলায় সার্কাসের খেলোয়াড়রা ট্রেনারের নির্দেশে কসরত করছিল। আসল যেসব খেলা তারা দেখায় তার চেয়েও এই কসরত বেশি কঠিন। কসরতের সময় ট্র্যাপিজের জন্য নিচে জাল টাঙানো হয়েছে। জালের ওপর অনেক উঁচুতে শূন্যে ট্র্যাপিজ শিল্পীরা দোল খাচ্ছে। জালের নিচে চলছে সাইকেল, বিম ব্যালেন্স ইত্যাদি। এক ধারে শক্ত করে 2টো খুঁটিতে বাঁধা তারের ওপর চলছে শীর্ষাসন। এক চাকার সাইকেলে একজনকে কাঁধে নিয়ে আরেকজন এপার ওপার হচ্ছে আগু পিছু করে। জোকাররা নানা রকম ডিগবাজির ভেলকি দেখাচ্ছে এরেনার অন্য ধারে। দামি সিটের একটা চেয়ারে বিমর্ষ মুখে বসে সেই খেলা দেখছে সামন্ত। পুলিশ পিছনে লেগেছে। এখানকার ডেরা ডান্ডা মনে হচ্ছে শিগগিরই তুলতে হবে, কিন্তু তুললেই যে রেহাই মিলবে এমন তো নয়। কাশিমের চরে হরিহর পাড়ুই খুন হওয়ার পর কিছুদিন পুলিশের জ্বালায় প্রাণ ওষ্ঠাগত হয়েছিল তার। গোবিন্দকে ধরে নিয়ে যাওয়ার পর ঝামেলা মিটেছিল বটে, কিন্তু গোবিন্দ শোকে সামন্তর আহার নিদ্রা ঘুচে গিয়েছিল। গোবিন্দ ফিরেছে, আর সেই সঙ্গে ঝামেলাও। মেরে ফেললেও অবশ্য সার্কাসের কেউই পুলিশের কাছে স্বীকার করবে না যে গোবিন্দ এখানে লুকিয়ে আছে, কিন্তু তাতে আর কতটুকু কি লাভ হবে? এই সব ভেবে ভেবে সামন্তর মাথা গরম, মন উচাটন। একটা উটকো লোক হঠাৎ তাঁবুতে ঢুকে পড়ায় একটা শোরগোল পড়ে গেল। সামন্ত চোখ তুলে দেখে একটা পাগল। গায়ে আলপাকার কোট, গালে দাড়ি, ময়লা পাতলুন, লম্বা লম্বা চুলে জট পড়েছে। বেটে জোকার বক্রেশ্বর রে রে করে তেড়ে গেল তার দিকে। লোকটা বক্রেশ্বরকে লক্ষ্যই করল না। চারদিকে চেয়ে তাচ্ছিল্যের গলায় বলল, ছ, এইসব খেলা দেখিয়ে লোক ঠকাও নাকি তোমরা? বক্রেশ্বর যখন খেলা দেখায় তখন তার হাতে একটা চুষি কাঠি থাকে, সেইটেই সে লাঠির মতো ব্যবহার করে। এখনো সেইটে বাগিয়ে ধরে বলল, দেব নাকি কয়েক ঘা? লোকটা বক্রেশ্বরকে ভালো করে দেখার জন্য কোটের পকেট থেকে একটা দূরবীন বের করে চোখে লাগায়। ভালো করে দেখে নিয়ে বলে, তোমার চেয়ে ঢের বেটে লোক দেখেছি, অত কায়দা দেখিও না বাপু। বক্রেশ্বর বুক ফুলিয়ে বলে, আমি ভারতবর্ষের সবচেয়ে বেটে মানুষ, নাইলে আমাকে ঠাহর করতে তোমার দূরবীন লাগলো কেন? হ্যাঁ? লোকটা হেসে বলে, ऐसा বেটে মানুষও আছে যাকে দেখতে মাইক্রোস্কোপ লাগে, বুঝেছ? যাও যাও, মেলা বকো না। বক্রেশ্বর চুষি কাঠিটা তুলে মারতে গেল, কিন্তু হঠাৎ কি ভেবে থমকে গিয়ে খানিকক্ষণ লোকটার দিকে চেয়ে থেকে বলে, আরে চেনা চেনা লাগছে না? আমাকে সবাই চেনে, আমি হচ্ছি গবা পাগলা। সাজা পাগল না হওয়া পাগল? আসল পাগল হে, আসল পাগল। বেশি বকো না, তোমার চেয়ে ঢের বেশি পাগল লোক আমি দেখেছি। দেখেছ? সত্যি? সেই সব পাগলকে দেখলেই বোঝা যায় এই হচ্ছে খাঁটি পাগল। তাকে বলতে হয় না আমি অমুক পাগলা। গবা মুখ বিকৃত করে বলল, এমন পাগলামি দেখাতে পারি যা দেখলে তোমার পিণ্ডি চটকে যাবে, কিন্তু এখন কাজে আসা, পাগলামির সময় নয়। সামন্ত মশাইকে 2টো কাজের কথা জিজ্ঞেস করে যাব, তিনি কোথায়? বক্রেশ্বর
চোখ পিটপিট করে লোকটাকে দেখে হঠাৎ ফিক করে হেসে বলল, বলি ও ভাই পাগলা গবা, আর কতকাল পাগলা রবা? গোল ছেড়ে কও আসল কথা, পা নেই তার পায়ে ব্যথা। লোকটা মুখ বেঁকিয়ে বলে, ভূতের যদি সর্দি সারে, রাবণ যদি রামকে মারে, ঈশ্বর যদি বক্র তবে গবা পাগলা কেন হবে? বক্রেশ্বর আর গবার এই তকরারে কেউ মনোযোগ দিচ্ছিল না, যে যার কাজে ব্যস্ত। বক্রেশ্বর চোখ পিটপিট করে আবার ফিক করে হেসে বলল, চাঁদ বদনখানা দাড়ি গোফে বড়ই ঢাকা, তবু চেনা চেনা ঠেকছে হে, গলার স্বরটা লুকোতে পারোনি। তা চেনা যখন দিতে চাও না, আমারই বা কি এমন দায় ঠেকেছে চিনবার? ওই হোতা সামন্তমশাই বসে আছেন, যাও চলে যাও সিধে। হাত তুলে বক্রেশ্বর সামন্তকে দেখিয়ে দেয়। গবা গিয়ে সামন্তর পাশের চেয়ারে বেশ জুত করে বসে বলে, এবার ঠান্ডাটা পড়েছে মশাই। সামন্ত লোকটাকে বিরক্তির চোখে দেখে বলে, কি চাই? গবা একটু অপমান বোধ করে বলে, ভালো লোকেদের একটা দোষ কি জানেন? তারা পাগল ছাগলকে পাত্তা দিতে চায় না। তারা ভাবে পাগলগুলো সত্যিই পাগল। তা পাগলগুলো কি আর পাগল নয়? তারা তো পাগলই, কিন্তু ভালো লোকগুলো এমন পাগল না মশাই, কি বলবো আপনাকে। হে, পাগলগুলো যদি ভালো লোক হতো তাহলে দেখতে পেত আসলে ভালো লোকগুলোই এমন পাগল যে পাগলকে কেবল পাগল ভাবে। সামন্ত গম্ভীর হয়ে বলল, বুঝলাম, কিন্তু কথাটা কি? কথা কি একটা? সে অনেক কথা। সংক্ষেপে বলে ফেলো। বলছিলাম কি, এসব কি খেলা নাকি? বিষ্ণুপুরের ওরিয়েন্ট সার্কাস কি দেখাচ্ছে জানেন? কি দেখাচ্ছে? ট্র্যাপিজ ফ্র্যাপিজ নেই, স্রেফ শূন্যে কিছু লোক উড়ে বেড়াচ্ছে। আপনি তারের খেলা দেখাচ্ছেন, তারা দেখাচ্ছে বেতারের খেলা। এ খুঁটো থেকে ও খুঁটো কেবল একটা বাতাসের দড়ি টাঙানো, তারই ওপর দিয়ে লোকে সাইকেল চালাচ্ছে, হেট মুন্ড হয়ে কসরত করছে। তাছাড়া আপনি বিজ্ঞাপন দিয়েছেন আপনাদের বামনবীর মাত্র 2.5 ফুট লম্বা, আর ওরা কি দিয়েছে জানেন? ওরা বিজ্ঞাপন দিয়েছে আমাদের বামনবীর মাত্র 3 ফুট বেটে। তাই নাকি? আলবাত তাই। লম্বায় যদি হবে তবে আর বেটে বলবেন কি করে? বলতে হলে এরকমই বলতে হয়, আমাদের বামনবীর 3 ফুট বেটে বা 4 ফুট বেটে বা 5 ফুট বেটে বা 6 ফুট বেটে বা... থাক থাক, আর বলতে হবে না। বুঝেছেন তো? বুঝেছি। কি বুঝলেন? বুঝলাম তুমি খাঁটি পাগল। গবা মাথা নেড়ে বলে, ভালো মানুষদের তো ওই একটাই দোষ, তারা পাগলকে ভাবে পাগল। পাগলারা যে সত্যিই পাগল তা কি পাগলরা জানে না? আর তারা যে পাগল সেইটা বোঝানোর জন্য কোনো পাগল কি পাগল ছাড়া অন্য কোনো পাগলের কাছে যায় বলুন তো? সামন্ত জ্বালাতন হয়ে বলে, তাও বুঝলাম, কিন্তু বাপু হে, আজ আমার মনটা ভালো নেই। মন ভালো করার ওষুধ আমি জানি। বটে? কি ওষুধ? একদম পাগল হয়ে যান। ভালো মানুষরা যদি পাগল না হয় তাহলে পাগলরা যে পাগল তা বুঝবে কি করে? আর একবার যদি পাগল হয়ে পাগলামির মজা টের পায় তবে কি আর মন খারাপ থাকে? ওহ, বলে সামন্ত নিজের মাথা চেপে ধরে। গবা বলল, এই কথাটাই বলতে আসা মশাই, তবে যাবার আগে 2-4টে আজে বাজে কথাও বলে যাই। কথাটা হলো, গোবিন্দ মাস্টার খড়ের গাদায় পৌঁছেছে। রাত্রে স্পাই আসবে। রামু নামে একটা ছেলে আসতে পারে, খেয়াল রাখবেন। বলে গবা উঠে পড়ল। সামন্ত মুখ তুলে হাঁ করে চেয়ে থাকে। গবা এরেনাটা পার হওয়ার সময় তাচ্ছিল্যের মুখভঙ্গি করে খেলোয়াড়দের কসরত দেখে বক্রেশ্বরের দিকে চেয়ে বলে, 2.5 ফুট লম্বা। লম্বায় যদি হলে তবে বেটে বলে অত বড়াই কেন ভাই? বক্রেশ্বর চোখ পিটপিট করে বলে,
তুমিও যেমন পাগল, আমিও তেমনি লম্বা। গবার কথা বাড়ায় না, বেরিয়ে সোজা হাঁটতে থাকে। রবিবার বলে আজ একটু বেলায় বাজার করে হরিহরবাবু আর গদাধরবাবু ফিরছিলেন। মনে আছে তো এদেরকে? তো গবার সাথে রাস্তায় তাদের দেখা। গদাধরবাবু গদ গদ হয়ে বললেন, এই যে বৈজ্ঞানিক গবা, তোমার সারানো ঘড়িটা অদ্ভুত চলছে হে, একেবারে ঘন্টায় মিনিটে সেকেন্ডে। হরিহরবাবু সঙ্গে সঙ্গে বলেন, তবে উল্টো দিকে। গদাধরবাবু বিরক্ত হয়ে বলেন, দেখুন হরিহরবাবু। হরিহরবাবু সঙ্গে সঙ্গে বললেন, কি বলবেন তা জানি গদাধরবাবু, তবে বলে লাভ নেই, গবা বিজ্ঞানের বও জানে না। ও গবা, বলো তো কাইনেটিক এনার্জি কাকে বলে? গবা একটা প্রকাণ্ড হাই তুলে বলে, আপনি তো বলে দিলেন। তার মানে কাইনেটিক এনার্জিকেই কাইনেটিক এনার্জি বলে, খুব সোজা কথা। হরিবাবু একগাল হেসে বলেন, দেখলেন তো গদাধরবাবু, গবা কাইনেটিক এনার্জি কাকে বলে তাই জানে না। গদাধরবাবু উত্তেজিত হয়ে বললেন, কে বলল জানে না? এই তো বলল, শুনলেন না? কাইনেটিক এনার্জিকেই কাইনেটিক এনার্জি বলে। দুজনের মধ্যে আবার একটা ঝগড়া পাকিয়ে উঠল। কিন্তু গবার সময় নেই, সে দ্রুত পায়ে চলেছে শহরের আরেক প্রান্তে, একটা খড়ের গাদায়। তো ওইদিকে পাখিদের মুশকিল হলো, তারা পুরনো কথা বেশি দিন মনে রাখতে পারে না। মস্তিষ্কের ততখানি ক্ষমতা তাদের নেই, স্মৃতিশক্তিও নেই। কিছুদিনের মধ্যেই তারা পুরনো বুলি ভুলে নতুন বুলি শিখতে শুরু করে দেয়। আজ সকালে রামুর ঘুম ভেঙেছে পাখিটার ডাকে। কোন পাখিটা মনে আছে তো? কাকাতুয়া, যারই গল্প। কাক ভোরে পাখিটা হঠাৎ বিকট স্বরে ডাকতে শুরু করে, রামু, ও রামু ওঠো, রামু ওঠো, রামু ওঠো, মুখ ধুয়ে নাও, পড়তে বসো। রামু তো অবাক। সে প্রায় ধরেই নিয়েছিল পাখিটা নতুন বুলি কিছুতেই শিখবে না, তাই সে নিশ্চিন্ত ছিল। একটা পাখি তার ওপর খবরদারি করবে, এটা কি সহ্য হয়? কিন্তু আজ সকালে এই অদ্ভুত কাণ্ড দেখে সে হতবাক। পাখিটা যে শুধু ডাকছে তা নয়, বেশ রাগের গলায় ধমকাচ্ছে, যেমনটা তার বাবা উদ্ধববাবু করে থাকেন, হুবহু সেই স্বরে। ডাকছেও পাশে বাবার ঘর থেকেই। পাখির দাঁতটা আজকাল উদ্ধববাবুর ঘরেই ঝোলানো থাকে কিনা। তো শীতের ভোরে এখনো চারদিক বেশ অন্ধকার, তার উপর হাড় কাঁপানো ঠান্ডা। এই শীতে লেপের ওম থেকে বেরোবার সময় মনে হয় কেউ বুঝি গা থেকে চামড়াটা টেনে ছিঁড়ে নিচ্ছে। রামু হয়তো পাখির ডাকি উপেক্ষা করে আরো কিছুক্ষণ শুয়ে থাকতে পারত, কিন্তু পাখিটার বিকট চেঁচামেচিতে উদ্ধববাবুরও ঘুম ভেঙেছে। তিনিও উঠে গম্ভীর গলায় হাঁক দিলেন, এই রামু ওঠ। রামু মনে মনে রাগ চেপে রেখে ওঠে এবং শীতে হি হি করে কাঁপতে কাঁপতে গিয়ে ঘুঁটের ছাই দিয়ে দাঁত মেজে পাথুরে ঠান্ডা জলে মুখ ধুয়ে নেয়। তারপর ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করার নিয়ম। একটা খদ্দরের চাদর মুড়ি দিয়ে সে যখন পড়ার ঘরে এলো, তখন উদ্ধববাবু প্রাতঃভ্রমণে বেরিয়ে গেছে। রামু বাবার ঘরে ঢুকে কটমট করে পাখিটার দিকে তাকিয়ে বলে, তুই ভেবেছিসটা কি শুনি? পাখিটা দাঁড়ের একদিকে সরে গিয়ে জড়ো সড়ো হয়ে বলে, বিশু, আমাকে মেরো না বিশু, আমি বুড়ো মানুষ, মরার সময় সব মোহর তোমাকে দিয়ে যাব। রামু দাঁত কিরমির করে বলে, আমার মোহরের দরকার নেই, তুই চেঁচানি বন্ধ করবি কিনা বল। পাখিটা হঠাৎ ডানা ঝাপটে পায়ের শিকলে শব্দ করে ঠিক উদ্ধববাবুর মতো একটু কাশে, তারপর গম্ভীর গলায় বলে, পড়তে বসো, পড়তে বসো, সময় নষ্ট করো না। পাখিটা পুরনো বুলি সব ভুলে যায়নি এখনো, নতুন বুলিও শিখেছে। তবে আর কয়েকদিনের মধ্যেই পাখিটা নতুন বুলিই বলতে থাকবে ক্রমাগত। রামুর
তখন ভারী বিপদ হবে। সুতরাং পাখিটাকে না ভাগানো পর্যন্ত রামুর শান্তি নেই। কাকাতুয়া যে নিরীহ প্রাণী নয় তা রামু বুঝল শিকলটা খুলতে গিয়ে। যেই না দাঁড়ে হাত দিয়েছে অমনি পাখিটা খচ করে ঠুকরে দিল হাতে। ডান হাতের বুড়ো আঙুলের পিছন দিকটা কেটে গেল একটু। কাটাকাটিকে অবশ্য রামু ভয় পায় না। প্রতিদিনই তার হাত কাটছে, মাথা ফাটছে, পা মচকাচ্ছে, ওসব গা সওয়া। সে বাইরে গিয়ে একটু দুব্ব ঘাস তুলে হাতে ডলে নিয়ে ক্ষতস্থানে লাগিয়ে দেয়। যারা লেখাপড়ায় ভালো হয় না তারা হয়তো বা খেলাধুলা, গান বাজনা, ছবি আঁকা বা অন্য কোনো দিকে ভালো হয়। রামুর ভাই বোনেরা লেখাপড়ায় সবাই ভালো। বোনরা ভালো গায়, বড়দা তো দারুণ তবলা বাজায়, ছোড়দা দুর্দান্ত স্পোর্টসম্যান। রামু কোনোটাতেই ভালো নয়। ক্লাসে টেনে টুনে পাশ করে যায় ঠিকই, বার্ষিক স্পোর্টসের বড় জোর হাই জাম্প বা দৌড়ে একটা বা দুটো থার্ড প্রাইজ পেয়ে যায়। গান জানে না, ছবি আঁকতে পারে না, কিন্তু শরীরের সেই অদ্ভুত কাতুকুতুটা জ্বালায় সে সাংঘাতিক সব দুষ্টুমি করে বেড়ায়। দুষ্টু ছেলেরা সাধারণত মায়ের আদর একটু বেশিই পায়, কিন্তু রামুর কপালটা সেদিক দিয়েও খারাপ। 6 ভাই বোনের মধ্যে তার আদর বাড়িতে সবচেয়ে কম। আসল কথা হচ্ছে তার দিকে কারো তেমন নজরই নেই। রামু বলে একটা ছেলে বাড়িতে থাকে মাত্র। যেমন নয়ন কাজল থাকে, যেমন মাঝে মাঝে গবা পাগলা থাকে। রামুর সন্দেহ হয় সে নিরুদ্দেশ হলে এ বাড়ির লোক ঘটনাটা লক্ষ্য করবে কিনা। বাইরে সিঁড়িতে বসে রামু আজ সকালে এই সব কথাই ভাবছিল। তার জীবনে শান্তি নেই। রোদ উঠল। দাদা দিদিরা পড়ার ঘরে পড়তে বসল, আর যুধিষ্ঠির মাস্টার মশাইও দেখা দিলেন। যুধিষ্ঠিরবাবুকে রামুর বড় ভালো লাগে। ভারী অমায়িক মানুষ, কথায় কথায় মারধর নেই, ধমক ধামক নেই, মিষ্টি হেসে নরম সুরে বোঝান, না পারলে রাগ করেন না। আজও রামুকে জিজ্ঞেস করলেন, মুখখানা ভার দেখছি যে, বকুনি খেয়েছ নাকি? আজ কিছু ভালো লাগছে না মাস্টারমশাই? সকালবেলায় কিছু ভালো না লাগলে সারা দিনটাই যে খারাপ যায়। সকালটাই তো মানুষের সবচেয়ে সুন্দর সময়। যুধিষ্ঠিরবাবুর পরনে ধপধপে ধুতি, গরম কাপড়ের নস্যি রঙের পাঞ্জাবির ওপর শাল। তার চেহারাখানাও বেশ লম্বা চওড়া, বয়স বেশি নয়। চোখের দৃষ্টি পরিষ্কার আর তীক্ষ্ণ, অগাধ জ্ঞান। রামু শুনেছে যুধিষ্ঠিরবাবু খুব বড়লোকের ছেলে, বাবার সঙ্গে রাগারাগি থেকে বেরিয়ে এসেছেন। নইলে তার যা অবস্থা তাতে রোজগার না করলেও চলে। রামু গম্ভীর হয়ে বলে, আজ যদি না পড়ি তাহলে কি আপনি রাগ করবেন মাস্টারমশাই? না না, রোজ কি পড়তে ভালো লাগে? কিন্তু বাবা যে বকবে। না, তাও বকবেন না। চলো, তোমার দাদা দিদিদের পড়া দিয়ে তোমার সঙ্গে বসে আমি কাটাকুটি খেলবো। সত্যি খেলবেন? কেন খেলবো না, চলো। বাস্তবে কি যুধিষ্ঠির মাস্টারমশাই আর সকলকে শক্ত শক্ত টাস্ক করতে দিয়ে একটা রাফ খাতা খুলে রামুর সঙ্গে কাটাকুটি খেলতে লাগলেন। কিন্তু কাটাকুটিও উনি এত ভালো খেলেন যে রামু বারবার হেরে যেতে লাগলো। যুধিষ্ঠিরবাবু হঠাৎ জিজ্ঞেস করেন, তোমার হাত কাটলো কি করে? আমাদের পাখিটা কামড়ে দিয়েছে। সেই কাকাতুয়াটা? হ্যাঁ। তুমি কি করেছিলে? ছেড়ে দিচ্ছিলাম তাকে। পাখিটাকে? হ্যাঁ, আমাকে বড্ড জ্বালাতন করে যে। যুধিষ্ঠিরবাবু একটু চমকে উঠে বললেন, ছেড়ে দিয়েছ? না না, শিকলটা খুলতে পারিনি। এরপর আর কোনো কথা হলো না বটে, কিন্তু যুধিষ্ঠিরবাবু বারবার কাটাকুটি খেলায় হেরে যেতে লাগলেন। মাস্টারমশাইয়ের সঙ্গে কাটাকুটি খেলার ঘটনা এবং পাখিটাকে ছেড়ে দেওয়ার চেষ্টার কথা রামুর দাদা আর দিদিরা বাড়িতে বলে দিল। উদ্ধববাবু কাছারিতে যাওয়ার আগে রামুকে নিজের ঘরে ডাকিয়ে আনলেন।
গম্ভীর হয়ে বললেন, পাখিটা তোর সঙ্গে কোনো শত্রুতা করেছে? রামু তো ভয়ে কাঠ, গলা দিয়ে স্বর বেরোল না। উদ্ধববাবু তার বেতের ছড়িটা নিয়ে সপাং করে এক ঘা মেরে বললেন, দুনিয়ার সবাইকে শত্রু মনে করতে কে তোমায় শেখালো? হ্যাঁ? রামু যন্ত্রণায় ছটফট করে বাঁ হাতের কবজি চেপে ধরল। বেতটা লেগেছিল সেইখানেই। বলো! আবার সপাং, এবার লাগলো কোমরে। রামু বেঁকে গিয়ে বলল, পাখিটা আমায় ধমকাচ্ছিল যে। বটে, পাখির ধমকে তোমার এমন অপমান হয়েছে যে শিকল কেটে তাকে উড়িয়ে দিতে হবে? আবার সপাং, এবার পিঠের চামড়াই বুঝি কেটে গেল রামুর। সে একটা চিৎকার করতে গিয়েও দাঁত চেপে রইল। বাবার সামনে কান্না বারণ, তবে সে চাপা কান্নায় থরথর করে কাঁপছিল, রাগেও। উদ্ধববাবু গম্ভীর হয়ে বললেন, পাখিটা আমার প্রতিনিধি হয়ে তোমাকে শাসন করবে, কথাটা মনে রেখো। যদি কখনো ফের এরকম কিছু করো তবে বাড়ি থেকে তোমাকেই তাড়িয়ে দেব। আর শুনলাম পড়ার মাস্টারমশাইয়ের সঙ্গে নাকি কাটাকুটি খেলছিলে আজ, সত্যি? মাস্টারমশাই নিজেই তো খেললেন। সে ক্ষেত্রে আমার বলার কিছু নেই, কিন্তু মাস্টারমশাইরা কোন ধরনের ছাত্রের সঙ্গে কাটাকুটি খেলেন তা জানো? যাদের কিছু হবে না বলে ওরা নিশ্চিত হয়ে যান। তোমারও কিছু হবে না, এখন যাও। চোখ মুছতে মুছতে রামু বাবার ঘর থেকে বেরিয়ে এলো। উদ্ধববাবুর কড়া হুকুম আছে, কোনো ছেলেকে তিনি যেদিন শাসন করবেন সেদিন সেই ছেলের খাওয়াও বারণ, তাতে নাকি ফল ভালো হয়। সুতরাং রামুকে আজ খালি পেটে স্কুল যেতে হলো। ক্লাসে লাস্ট বেঞ্চে বসে গান্টু কাঁচা কুল খাচ্ছিল নুন দিয়ে। স্যার এখনো আসেননি। রামু গিয়ে পাশে বসাতেই গান্টু চাপা গলায় বলে, খুব ধোলাই খেয়েছিস তো? রামু আবার চোখের জল মোছে, দূর, আমি তো কত মার খেয়েছি, কাকা এখনো মারে, তবে এখন আর লাগে না। রামু অনেকক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, শোন গান্টু, আমি ঠিক করেছি সার্কাসের দলে নাম লেখাবো। সার্কাস? হ্যাঁ, আমার লেখাপড়া হবে না, কিচ্ছু হবে না। সার্কাসে গেলে তোকে নেবে কেন? ঝাড় দেওয়ার কাজ করবি? না, খেলা দেখাবো। পারবি? শিখব। অনেক ভেবেচিন্তে গান্টু বলল, আমি সার্কাসে যাব না। আমি বাড়ি থেকে পালিয়ে জাহাজে চাকরি নিয়ে দুনিয়া ঘুরে বেড়াবো। কত লোকেরই এই স্বপ্ন থাকে, তাই না? রামু বলে, জাহাজে চাকরি পাওয়া অত সোজা নয়। তোকে নেবে কেন? তুই সাঁতার জানিস? শিখে নেব, তোকে সার্কাসে নিলে আমাকেও জাহাজে নেবে। তাহলে পালাবি? পালাবো, কিন্তু গাড়ি ভাড়ার কি হবে ভাই? রাস্তায় খাবো কি? সে হয়ে যাবে, আমি তো সার্কাসের দলের সঙ্গে যাচ্ছি, আমাকে ওরাই খেতে টেতে দেবে। আমি যদি তোর সঙ্গে থাকি তো আমাকেও নেবে। সেটা এখনই বলতে পারছি না ভাই, কথা বলতে হবে। ক্লাসের ফাঁকে ফাঁকে গান্টুর সঙ্গে নানা রকম পরামর্শ করে রামু বাসায় ফিরল। সারাদিন খাওয়া নেই। টিফিনে গান্টু একটা চিনে বাদামের ভাগ দিয়েছিল মাত্র, তাতে খিদেটা আরও চাগিয়ে উঠেছে। পেটের আগুনটা রাগের হলকা হয়ে মাথায় উঠে আসছে। বইটই রেখে রামু নিঃসারে গিয়ে বাগানে ঢুকল। বাগানের এক কোণে একটা কুল গাছ আছে, তাতে মস্ত মস্ত টোপাকুল খেয়ে খিদেটা চাপা দেবে সে ভাবছে। কিন্তু গিয়ে দেখে কুন্দ দারোগার দুই ছেলে আন্দামান আর নিকোবর চুরি করে বাগানের দেওয়াল টপকে ঢুকে গাছে উঠে কুল সব সাফ করে দিচ্ছে। একজনের হাতে আবার একটা বাঁশের চাঙারি, সেটা টোপাকুলে টুপটাপ ভর্তি। রামু হাঁক মারল, এই, আমাদের গাছে উঠে কুল পাড়ছিস যে বড়?
কুন্দকুসুমের শাসন বড্ড কড়া। কুলচুরির কথা জানাজানি হলে আস্ত রাখবে না। ভয়ের ব্যাপার আরও আছে। রামুর ঢিল ছোড়ার হাত দারুণ পাকা। এখন নিচ থেকে সে যদি ঢিল ছুটতে শুরু করে তবে গাছের ওপর দুই ভাইয়ের বড়ই বিপদ। রামুর ঢিল বড় একটা ফসকায় না, তাই দুই ভাই ওপর থেকে কাকুতি মিনতি করতে লাগলো। বলিস না ভাই, বলিস না, অন্যায় হয়ে গেছে, তোকে অর্ধেক দিচ্ছি, পায়ে পড়ছি, ঢিল মারিস না ভাই। খিদে পেটে রামুর গাছে উঠতে ইচ্ছে করছিল না। তাছাড়া এ বাড়ির ওপর তার এমন রাগ যে এই বাড়ির কোনো ক্ষতি হলে সে খুশি হয়। সে গম্ভীর হয়ে বলল, ঠিক আছে, নেমে আয়। আন্দামান আর নিকোবর পকেটে করে কাগজের পুড়িয়ায় অনেকটা ঝাল নুন এনেছে, তাই নিয়ে গাছতলায় তিনজনে কুলের ভোজে বসে গেল। কিছুক্ষণ চুপচাপ বসে তিনজনে কুল খেয়ে গেল। পাকা আধ পাকা ডাসা কুল আর দুর্দান্ত ঝালের শাসানি শোনা যাচ্ছিল কেবল। তারপর নিকোবর বলল, তুই নাকি সার্কাসের দলে ভিড়ছিস? রামু কথাটার কাউকে বলেনি, গান্টু ছাড়া, তাই চোখ পাকিয়ে জিজ্ঞেস করল, কে বলেছে? গান্টু বলেছে। স্কুল থেকে ফেরার পথে বলল রামু সার্কাসের দলে চলে যাচ্ছে। আন্দামান মুখ থেকে একটা কুলের বিচি ফুরুক করে ফেলে বলল, ওই সার্কাসে একটা সাংঘাতিক খুনি লোক আছে ভাই, দিনে দুপুরে মানুষ খুন করে। রামু বলে, কে বলতো? যে লোকটা আজকাল সাপের খেলা দেখায়, মাস্টার লক্ষিন্দর। লোকটা খুনি কি করে জানলি? বাবা গতকাল ফান্তুবাবুকে বলছিল, আমি আড়াল থেকে শুনেছি। ফান্তুবাবুটাকে? পুলিশের ইনফরমার। কি বলছিল? বলছিল লক্ষিন্দরের নাম নাকি আসলে লক্ষিন্দর নয়, এ হচ্ছে মাস্টার গোবিন্দ। কাশিমের চরে হরিহর পাড়ুই বলে একটা লোককে খুন করে জেলে যায়। তার ফাঁসির হুকুমও হয়েছিল, কিন্তু লোকটা জেল থেকে পালিয়ে এসেছে। তবে তোর বাবা তাকে ধরছে না কেন? ধরা যাচ্ছে না, লোকটা মুখোশ পরে থাকে তো, আসল চেহারাটা কেউ দেখেনি। সার্কাসওয়ালারা অন্য একটা লোককে দেখিয়ে বলেছে এই হচ্ছে মাস্টার লক্ষিন্দর। তাহলে তোর বাবা এখন কি করবে? কিছু করবে না, শুধু ওয়াচ করা হবে। মাস্টার গোবিন্দর সব খোঁজ খবর চেয়ে পাঠানো হয়েছে, পুলিশের ফোর্সও আসছে, শহরটা পুরো ঘিরে ফেলা হবে। এখন ইনফরমাররা আর সিপাহীরা চারদিকে নজর রাখছে। গতকাল থেকে সার্কাসে সাপের খেলা বন্ধ হয়ে গেছে। বিরাট নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে, মাস্টার লক্ষিন্দর পেটের পীড়ায় আক্রান্ত, সাপের খেলা তাই বন্ধ রইল। সব প্ল্যান করা। আর কয়েকটা কুল খেয়ে রামু উঠে পড়ল। আন্দামান আর নিকোবর তাকে অর্ধেক কুলের ভাগ দিতে চাইলে রামু ঠোঁট উল্টে বলল, তোরা নিয়ে যাগে। সন্ধেবেলা গবা পাগলার ঘরে গিয়ে তাকে ধরল রামু। গবাদা, শুনেছি হবিবগঞ্জে সার্কাসের সেই সাপ খেলোয়াড় লক্ষিন্দর নাকি আসলে খুনি। অন্যমনস্ক গবা বলল, হ্যাঁ, খুব গুণী। গুণী নয় গো, সে নাকি খুনি। গবা অবাক হয়ে বলে, তোমাকে কে বলল? আন্দামান আর নিকোবর, কুন্দ দারোগার যমজ ছেলেরা। বটে বলে গবা আঙুল দিয়ে তার দাড়ি আছড়াতে আছড়াতে বলে, খুন একটা হয়েছিল বটে, সেই কাশিমের চরেই, গেলবারের আগের বারে শীতকালে। জায়গাটা এখান থেকে খুব দূরেও নয়, 20-25 ক্রোশ হবে। খুব জ্যোৎস্না ছিল সেই রাতে। তুমি ছিলে সেখানে? খানিকটা ছিলাম বই কি। কাশিমের চরেই যে সেই রাতে তেনাদের নামবার কথা। এইখানেই ইতি শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজের হারানো কাকাতুয়া গল্পটির 3য় খণ্ড। আগামীকাল আবার আসবো ফিরে এই গল্পের 4র্থ খণ্ড নিয়ে। আমাদের সঙ্গে থাকুন, হাসতে থাকুন। নমস্কার।